তৃষা, আজকে বিটিএসরা নতুন গান দিয়েছে, দেখেছিস? ও মাই গড, তুই কি বলছিস? নিউ সং আপলোড করেছে বিটিএস? আমি তো দেখতেই পেলাম না। আরে আর বলিস না, কালকে তো মা আমাকে ফোনটাই দেয়নি। সারাদিন কি করে দেখবো বল? আমি এক্ষুনি গিয়ে দেখবো, স্কুল থেকে গিয়েই দেখবো। কি নিয়ে কথা বলছিস রে তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বিটিএসটা কে রে? হা হা হা, তুই বিটিএস দেরও চিনিস না? ও মাই গড, তুই কোথায় থাকিস রে? তুই আজ পর্যন্ত বিটিএস দেরও চিনলি না? তোকে তো ফ্রেন্ড বলতেই আমার লজ্জা লাগছে। তুই এখনো অবধি বিটিএস দের নাম জানিস না? ও মাই গড, হা 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 হা। এই মেয়েটা কি বলছে রে? ও আমাদের বন্ধু হয়ে এখনো বিটিএস দের নাম জানলো না? না রে, আমি তো চিনি না। আমি তো ওর নাম ফার্স্ট টাইম শুনলাম। বল না তোরা কিভাবে জানিস একে? আজকে গিয়ে মায়ের ফোন নিয়ে সার্চ করে দেখবি। আর যদি এদেরকে না জানতে পারিস, তাহলে কালকে থেকে তুই আর আমাদের বন্ধু না। যারা বিটিএস কে জানে না তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করি না। এই চল চল চল। প্রিয়াঙ্কা প্রথমে কিছুই বুঝতে পারছিল না। বাড়ি এসে প্রিয়াঙ্কা তার মায়ের ফোন নিয়ে বিটিএস দের সার্চ করতে থাকে। এই বিটিএস কারা আমাকে জানতেই হবে, না হলে ওরা কেউ আমাকে পছন্দ করবে না আর কেউ আমার সাথে বন্ধুত্ব রাখবে না। আমাকে জানতেই হবে এই বিটিএস দের। এইভাবে প্রিয়াঙ্কা সারাদিন ধরে বিটিএস দেরকে সার্চ করে, তাদের সম্পর্কে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে এবং তাদের মিউজিক তার খুব ভালো লেগে যায়। এক কথায় সে বিটিএস দেরকে ভালোবেসে ফেলে। পরদিন স্কুলে গিয়ে, এই ডলি, আমি সব জেনে ফেলেছি। ও মাই গড, আমি কি মিস করেছি এতদিন। তোরা এতদিন আমাকে জানাসনি কেন বিটিএস দের সম্পর্কে? আমি তো জাস্ট প্রেমে পড়ে গেলাম। তোরা সত্যিই আমার খুব ভালো ফ্রেন্ড রে, তোদের জন্য আমি এত কিছু জানতে পারলাম। এরকম ভাবে প্রিয়াঙ্কা বিটিএস দেরকে নিয়ে পাগলামো করতে শুরু করলো। তার সারাদিন কথাবার্তার মধ্যে বিটিএসরা ছাড়া আর কেউই ছিল না। দিনে দিনে তার বিটিএস পাগলামো বেড়েই যাচ্ছিল। এরকমই একদিন, ওহ, এই মেয়েকে নিয়ে আর পারছি না। সারাদিন কি নিয়ে পড়েছে কে জানে। পড়াশোনার সমস্ত কিছু লাটে উঠেছে। না সময় মতো খাওয়া দাওয়া করে, না সময় মতো পড়াশুনো করে, না সময় মতো স্নান করে, কোনো কিছুরই ঠিক নেই। রেজাল্ট যদি খারাপ হয় দেখবি, আজ তোর বাবা বাড়িতে আসুক, তোর সমস্ত কথা আমি বলবো। সারাদিন এত ফোনে টাইম স্পেন্ড করলে পড়াশুনো করবি কখন? পরীক্ষার রেজাল্টও তো ভালো হয়নি এবারে, কারো কাছে মুখ দেখানো যাচ্ছে না তোর জন্য। মা, তুমি আমাকে একটু শান্তি করে বিটিএস দের দেখতে দাও। আর আজ রাত 8টার সময় বিটিএসরা লাইভে আসবে। আমি কিন্তু ওই সময় কিচ্ছু পড়াশোনা করব না। তুমি যেন আমার কানের কাছে আবার ভ্যান ভ্যান করো না। তোর যা ইচ্ছে তুই তাই কর। যখন ভালো কলেজে চান্স পাবি না তখন বুঝতে পারবি এই সমস্ত বিটিএস প্রেম ঘুচে যাবে একেবারে। মা, এবার ছুটিতে চলো না আমরা সাউথ কোরিয়া থেকে ঘুরে আসি। আমি তাহলে বিটিএস দের সঙ্গে একটু দেখা করতে পারবো। আমার খুব ইচ্ছে আমি বিটিএস দের সঙ্গে দেখা করি। চলো না মা, প্লিজ প্লিজ, তুমি একটু বাবাকে বলে রাজি করাও। কি, সাউথ কোরিয়া যাব? কেন রে, আমাদের দেশে কি কোনো ঘোরার জায়গা নেই যে আমাকে সাউথ কোরিয়া যেতে হবে? আর তাছাড়া তুই কি মনে করেছিস সব কিছু এত ইজি? তুই বললি আর আমি চলে গেলাম? এই সমস্ত বিটিএসদের ভূত মাথা থেকে নামা আর একটু পড়াশুনোটা কর। এরকম ভাবেই সময় কাটতে লাগলো। প্রিয়াঙ্কা স্কুল ছাড়িয়ে কলেজে গেল, কিন্তু তার বিটিএস প্রেম যেমন ছিল তেমনি থাকলো, বরং আরও দিনে দিনে বাড়তে লাগলো। সে সমস্ত কিছু বিটিএসদের নকল করে করত, এমনকি তার কথাবার্তার মধ্যেও বিটিএসদের স্টাইল লক্ষ্য করা যেত। তার মা অনেক বকাবকি করলেও তাকে কিছুতেই আটকানো যেত না। মেয়েটার বয়স হচ্ছে, এবার বিয়ে দিতে হবে। বিয়ের পর যদি এই বিটিএসদের ভূতটা মাথা থেকে নামে, আমি চাই মেয়েটা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক। শুনছো? তুমি মেয়েটার জন্য একটা ভালো পাত্রের সন্ধান করো। এই বছরই মেয়েটার বিয়ে দিয়ে দেবো আমি। ঠিক আছে ঠিক আছে, এত তাড়াহুড়ো কেন করো গিন্নি? মেয়েটার তো খুব একটা বয়স হয়নি, এখন থেকে ও সংসারের চাপ নিতে পারবে। আর কিছুদিন ধৈর্য ধরো। আর আমি ওয়েট করতে পারছি না। তুমি তো সারাদিন ওর সঙ্গে থাকো না, তাই তুমি জানো না ও একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে না। সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন ফোনে রিলস বানাতে থাকে বিটিএসদের গানের ওপরে। আর কোনো কাজ নেই। এই অঙ্গভঙ্গি দেখতে দেখতে আমি হাঁপিয়ে উঠেছি। আমি চাই মেয়েটা একটা সুস্থ স্বাভাবিক জীবন পাক। বিয়ের পর তো অনেক কিছু চেঞ্জ হয়, দেখি না আমাদের মেয়েটাও যদি একটু ভালো হয়। কিছুদিন পর খুব ধুমধাম করে প্রিয়াঙ্কার সঙ্গে মনোজ নামে এক ছেলের বিয়ে হয়ে গেল। বিয়ের পর, মনোজ,
তোমার মনে আছে তো, আমি কিন্তু বিয়ের আগে বলেছিলাম যে আমরা কিন্তু হানিমুনে সাউথ কোরিয়া যাব। আমার অনেক দিনের ইচ্ছে। কিন্তু আমি তো সুইজারল্যান্ডের টিকিট বুক করে দিয়েছি। আমি তো তোমাকে সারপ্রাইজ দেবো বলে ভেবেছিলাম, এই জন্য তোমাকে আমি কিছু বলিনি। আমরা না হয় পরের বার সাউথ কোরিয়া চলে যাব। নো ওয়ে মনোজ, আমি সাউথ কোরিয়া ছাড়া কোথাও যাব না হানিমুনে। আমি কিন্তু বলেছিলাম তোমাকে আমি সুইজারল্যান্ডে যাব না। তুমি এক্ষুনি টিকিট ক্যান্সেল করো আর সাউথ কোরিয়ার টিকিট বুক করো। কেন? সবাই তো সুইজারল্যান্ড যেতে চায় হানিমুনে, তুমি হঠাৎ করে সাউথ কোরিয়ার পেছনে কেন পাগল হয়ে যাচ্ছ? না না থাক, এখনই মনোজকে বিটিএসদের কথা বলার দরকার নেই। ঠিক টাইম মতো ওকে বলে দেব। ও হয়তো জানে বিটিএসদের কথা, কি জানে, ও হয়তো আবার আমার মতো বিটিএস পাগল ছেলে। বৌমা, আজকে একটু জমিয়ে চিকেন রান্না করো তো। নতুন বউ কেমন রান্না করে সেটা তো দেখি। কয়েকজন পাড়ার কাকিমাকে খেতে দেখেছি। তুমি যেন আমার মুখ নষ্ট করো না, আমার মুখটা রেখো কিন্তু। ধুর, কোথায় ভাবলাম একটুখানি বিটিএসদের মিউজিক শুনবো, তা না শ্বশুরবাড়ি এসেও জ্ঞান জ্ঞান শুনতে হচ্ছে আমাকে। ভাবলাম হানিমুনে সাউথ কোরিয়া যাব, সেটাও হলো না, আর এখন আমাকে রান্না বান্না করতে হবে। আমার তো রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু এনাকে আবার এখন কিছু বলাও যাবে না, নইলে এক্ষুনি মাকে ফোন করবে। প্রিয়াঙ্কা রান্নাবান্না শুরু করলো কানে হেডফোন দিয়ে বিটিএসদের গান শুনতে শুনতে। যথারীতি রান্না পুড়ে গেল। সেই পোড়া রান্নায় খাবার টেবিলে সার্ভ করলো প্রিয়াঙ্কা। এ মা, ছি ছি, এ কি খাবার রান্না করেছে তোমার বৌমা? সমস্ত খাবার তো পুড়ে গেছে। এরকম পোড়া খাবার খাওয়ানোর জন্য আমাদেরকে ডেকেছো? আমরা কি বাড়িতে খেতে পাই না? ছি ছি, এরকম জানলে তোমার বাড়ি কখনোই আসতাম না। তোমার বৌমা তো খাবার বানাতেই জানে না। আর কোন মনে খাবার বানাচ্ছিল বাপু যে খাবার এরকম ভাবে পুড়ে গেল? প্রিয়াঙ্কার শাশুড়ি খুবই লজ্জায় পড়লো। বৌমা, এ কি খাবার রান্না করেছো তুমি? সমস্ত খাবার তো পুড়ে গেছে। কোন দিকে মন ছিল তোমার? তুমি তো আমাকে ডাকতে পারতে। প্রিয়াঙ্কা কোনো কিছুকে ভ্রুক্ষেপ না করে ঘরে চলে গেল। রান্না করেছি এই কত না, তার উপরে আবার এই হয়নি সেই হয়নি, এত রকমের কথা শুনছি। ভালো হয়েছে খাবার পুড়ে গেছে, আর অন্তত কখনো এরা খাবার খেতে আসবে না। আমি বরং একটু বিটিএসদের মিউজিকটা শুনে নিই। এই বৌমা যে সারাদিন কি করে কানের মধ্যে হেডফোন লাগিয়ে কে জানে। কিছু বললেও কানে কথা যায় না, কিছু শুনতেও পায় না। কি যে করি দেখি, একবার ছেলের সঙ্গেই কথা বলতে হবে। এরকম ভাবেই অনেক দিন কেটে যায়, কিন্তু প্রিয়াঙ্কার বিটিএসদেরকে নিয়ে পাগলামো একটুও কমে না। সে যে কোনো কাজ করতো অন্যমনস্কভাবে, কারো সঙ্গে কথাও বলতো না সারাদিন। নিজের ঘরে কানে হেডফোন লাগিয়ে বসে থাকতো আর বিভিন্ন ফ্রেন্ডসদের সঙ্গে ফোন করে কথা বলতো বিটিএসদেরকে নিয়ে। এরকমই একদিন প্রিয়াঙ্কার শাশুড়ি খুবই অসুস্থ বোধ করায় প্রিয়াঙ্কাকে ডাক দিতে লাগলো। বৌমা, বৌমা, কোথায় গেলে? এখানে এসো, আমার শরীর খুব খারাপ লাগছে বৌমা। এরকম ভাবে ডাকতে ডাকতে প্রিয়াঙ্কার শাশুড়ি মাটিতে পড়ে গেল। তাতেও প্রিয়াঙ্কার কোনো ভ্রুক্ষেপ নেই। কানে হেডফোন দেওয়ার জন্য সে কিছুই শুনতে পাচ্ছিল না। তাই তার শাশুড়ি ওইভাবে প্রায় ঘন্টা দুয়েক পড়ে থাকলো মাটিতে। মনোজ অফিস থেকে আসার পর দেখলো তার মা মাটিতে পড়ে আছে, আর প্রিয়াঙ্কা রুমের মধ্যে ফোন নিয়ে বসে আছে আর বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে কানে হেডফোন লাগিয়ে। প্রিয়াঙ্কা, মায়ের এত শরীর খারাপ, মা অজ্ঞান হয়ে গেছে, মাটিতে পড়ে আছে, তোমার কোনো হুঁশ নেই? কোন জগতে থাকো তুমি? আমার মায়ের কিছু হয়ে গেলে আমি তোমাকে একদম ছাড়বো না। আমি এক্ষুনি মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তখন প্রিয়াঙ্কার হুঁশ এলো এবং সে সমস্ত ঘটনা জানতে পারলো। তারপর মনোজ মাকে নিয়ে হসপিটালে গেল। প্রিয়াঙ্কাও গেল পিছন পিছন। এনার একটা মাইল্ড স্ট্রোক হয়েছে। আমি সমস্ত ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে এনার জ্ঞান ফিরে আসবে। এই যাত্রায় উনি বেঁচে গেলেন। আর একটু দেরি হলে হয়তো এনাকে বাঁচাতে পারতাম না। ওনার শরীরের কিন্তু যত্ন নেবেন। তারপর মনোজ প্রিয়াঙ্কাকে খুব বকাবকি করতে শুরু করলো এবং বলল, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক দিন ধরে তোমার অনেক কিছু সহ্য করছি। এত কেয়ারলেসনেস ভালো না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তোমার তো কোনো কাজেই মন থাকে না। আমি জানি সারাদিন তুমি বিটিএসদেরকে দেখো। এটা তো তোমার একটা মারাত্মক নেশায় পরিণত হয়েছে। তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে না, তুমি চলে যাও। মনোজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি আর এরকম বিটিএসদেরকে নিয়ে পাগলামো করব না। তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। আমি আর সারাক্ষণ ফোন নিয়ে থাকবো না, একটা সুযোগ দাও আমাকে। মনোজ এবং প্রিয়াঙ্কা এরকমই কথা বলছিল। তখনই তার মায়ের জ্ঞান ফিরল এবং মনোজের মা বলল, তুই আর বৌমাকে বকাবকি করিস না বাবা। ঠিক আছে, মেয়েটা ভুল করেছে, তুই এবারের মতো ওকে ক্ষমা করে দে। একটা সুযোগ তো দিয়ে দেখ। তারপর মনোজের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো এবং প্রিয়াঙ্কা এখন আর বিটিএসদেরকে নিয়ে পাগলামো করে না। সে সময় মতো খাওয়া দাওয়া করে, সময় মতো সমস্ত কিছু কাজ করে এবং তারা এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
মিতালি এবং পম্পা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিল। খুব ছোটবেলাতেই মিতালির বাবা মারা যায়। মিতালির মায়ের কাছে মানুষ হয়। তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। মিতালির মা একটা ছোট্ট চায়ের দোকান চালাতো, আর তা থেকে যা রোজগার হতো তাই দিয়ে তাদের মা মেয়ের সংসার চলতো। এদিকে পম্পা ছিল অত্যন্ত ধনী পরিবারের মেয়ে। পম্পার বাবা ছিলেন একজন বিজনেসম্যান, আর মা ছিলেন একজন শিক্ষিকা। মিতালি যেহেতু পড়াশুনোয় খুব ভালো ছিল, তাই সে ভালো স্কুলে চান্সও পেয়েছিল পড়াশুনো করার জন্য। সেই সূত্রেই পম্পার সঙ্গে তার পরিচয়। দেখতে দেখতে মিতালি এবং পম্পা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়। মিতালি, যা মা, আজকে একটু কলেজে যা। 10 দিন হলো তুই কলেজে যাচ্ছিস না। কত পিছিয়ে গেলি পড়াশুনোতে। আমার শরীরটা ভালো না থাকায় তুই তো এতদিন দোকানটা চালাচ্ছিলিস। আজকে আমি একটু ভালো আছি, তাই তুই আজকে কলেজে যা মা। কিন্তু মা, তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর না হয় আমি যাব। তুমি ছাড়া কে আছে বলো আর আমার? আরে আমার পাগলি মেয়ে, যা তুই কলেজে যা। আর পম্পাকে ফোন করেছিলি? না মা, পম্পাকে তো ফোনই করা হয়নি। আমি ভেবেছিলাম অমল কাকুর দোকান থেকে পম্পাকে একবার ফোন করে দেব, কিন্তু আমি আর ফোন করে উঠতে পারিনি। সে কি রে, মেয়েটা তো চিন্তা করবে। কত ভালো বন্ধু তোর, কত কিছুই না করে ওরা আমাদের জন্য। তুই বরং আজকে একবার দেখা করিস। কলেজ না গেলেও ওর সাথে কিন্তু দেখা করে আসিস একবার। আমি একবার চায়ের দোকান থেকে ঘুরে আসছি মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি না হয় যাও একবার চায়ের দোকান থেকে ঘুরে আসো। আমি কিন্তু আজকে কলেজে যাচ্ছি না। আমি বাড়িতে রান্না বান্না করে রাখছি, তুমি এসে খাবে। আর বেশিক্ষণ কিন্তু থাকবে না, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। এই বলে মিতালির মা দোকানের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর বাড়িতে পম্পা এলো। পম্পা এসে বলল, মিতালি, কোথায় গেলি? আরে তুই কেন এখানে এসেছিস? তোকে যে কোথায় বসতে দিই। কত ধনী পরিবারের মেয়ে তুই, আমাদের গরিব বাড়িতে এসেছিস কেন? আমাকে তো ডেকে পাঠাবি, আমি চলে যেতাম। থাক তোকে আর ফর্মালিটি করতে হবে না। তারপর বল, তুই এতদিন কলেজে যাচ্ছিস না কেন? আর তোর তো বাড়িতে ফোনও নেই, তাই তো আমি ফোন করেও জানতে পারছি না। আমার তো চিন্তা হয় নাকি তোর জন্য। একবার তো জানাবি নাকি কি হয়েছে? আরে মায়ের শরীরটা খুব খারাপ ছিল কদিন ধরে, তাই আমি মায়ের দোকানটা চালাচ্ছিলাম। আজকে মা একটু সুস্থ হয়েছে, তাই মা দোকানে গেছে। তোকে খবরই দেওয়া হয়নি রে। আসলে মাকে নিয়ে কদিন খুব দৌড়াদৌড়ি করতে হলো, তাই আমি একদম সময় পাইনি। তারপর বল, কি খাবি? কি আবার খাবো? তোর হাতে স্পেশাল চা। তুই চাটা যা বানাস না, দারুণ। কিন্তু এই গ্রামে তোদের দোকান বলে তোদের চায়ের দোকানটা সেরকম একটা চলে না, আমি বুঝতে পারি। হ্যাঁ রে, গ্রামে ওই কোনো রকম ভাবে চলে আর কি। আসলে চায়ের দোকানটা আমার বাবাই তৈরি করে দিয়ে গেছিলেন, আর আমার মা ওই দোকানটাই এখন চালাই। ওই দোকানটা থেকে যা রোজগার হয়, আমরা মা মেয়েতে খেয়ে পড়ে বাঁচতে পারছি। বাবার চায়ের দোকানটা বড় করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু টাকার অভাবে সেটা আর হচ্ছে না রে। আচ্ছা, আমি তোকে কোনো রকম ভাবে হেল্প করতে পারি। আমি না হয় বাপিকে বলছি তোদের কিছু টাকা ধার দেওয়ার জন্য। তোরা না হয় দোকানটা করে ধার শোধ করে দিস। না রে পম্পা, এ কি কথা বলছিস? কাকু কাকিমা এমনিতেই ছোটবেলা থেকে আমাকে খুব ভালোবাসে, আর তোরা আমার জন্য যা করেছিস সেটা তো আমি জানি। আমি তো কোনোদিন টিফিনই নিয়ে যাইনি স্কুলে। কাকিমা টিফিন বানিয়ে তোর জন্য আমার জন্য দুজনের জন্যই পাঠাতো। আর তাছাড়া আমার যত জামা কাপড় প্রায় সবই তো তোদের দেওয়া, তাই আমি আর কাকু কাকিমার কাছে এখন টাকা চাইতে পারবো না রে। দাঁড়া, তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই বলে পম্পা চা আনতে কিচেনে চলে গেল। তারপর তারা দুই বন্ধু মিলে চা খেতে লাগলো। পম্পা মিতালিকে বলল, আরে মিতালি, কি চা বানিয়েছিস! ওয়াও, আমার তো মনে হচ্ছে আরো 2-3 কাপ খেয়ে ফেলি। কি করে যে তুই এত সুস্বাদু চা বানাস কে জানে। আচ্ছা শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই রে, তোর মাথায় আবার প্ল্যান এসেছে? তাহলে তো মুশকিল। তুই তো যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছিস ততক্ষণ এই প্ল্যান তোর মাথা থেকে যাবে না। ঠিক আছে, বল কি প্ল্যান? শোন, কলেজের কাছে যদি আমরা একটা স্টল ভাড়া নিয়ে একটা চায়ের স্টল খুলি তাহলে কেমন হয় বলতো? আমার তো মনে হয় বেশ ভালোই হবে, কি বলিস? কিন্তু তাতে তো অনেক খরচ রে, আমি তো এত খরচ দিতে পারবো না। আর তাছাড়া তুই আমার সঙ্গে চায়ের স্টল খুলবি? তোর মাথা টাথা গেছে নাকি? কাকু মেনে নেবে? আর তাছাড়া তুই কত বড় লোকের মেয়ে। না না, তোর এই কাজ বানায় না। তাছাড়া আমাদের বন্ধু বান্ধবরাই কি বলবে বলতো? আরে তুই টাকা পয়সার কথা চিন্তা করিস না, সব সময় টাকা করিস না তো। আমি বাপিকে বলে একটা ঠিক ম্যানেজ করে নেব। তাছাড়া আমরা তো জয়েন্ট ভেঞ্চারে কাজ করব। দেখ, তুই ভালো চা বানাতে পারিস, আর আমি ভালো কথা বলতে পারি কাস্টমারদের সঙ্গে। তাছাড়া টাকা পয়সার ব্যাপারটা আমি দেখবো। তোর থেকে তো আমি টাকা পয়সার ব্যাপারটা ভালো বুঝি, সেই জন্য আমরা দুজনে মিলে চল চেষ্টা করে দেখি। আর তুই লোকজনের কথা বাদ দে, লোকজন তো বলবেই, ওদের কথা পাত্তা দিই না আমি।
কিছুদিন পর পম্পা এবং মিতালি দুজনে মিলে তাদের কলেজে একটি চায়ের স্টল দিল। যথারীতি তাদের কিছু বন্ধু বান্ধব এলো এবং পম্পাকে বলল, কি রে পম্পা, তুই কি এই গরিব বন্ধুর সঙ্গে থেকে তুই গরিব হয়ে গেছিস নাকি? তোর আবার চায়ের স্টল খুলতে হলো কেন রে? কাকু জানে এইসব কথা? তুই এই মিতালির সঙ্গে স্টল খুলে ফেললি, আর তোদের স্টলে কে চা খাবে? ওই মিতালির চা কেউ খাবে না, ও জানে কত রকমের চা বানানো যায়। দেখ, তোরা মোটিভেট না করতে পারিস, অ্যাটলিস্ট ডিমোটিভেট করিস না। আমার একদম ভালো লাগে না, যাও তো তোরা এখান থেকে। আর আমাদের কাস্টমারদেরকে আসতে দে, তোরা আমাদের বন্ধু বান্ধব, তাই তোদের জন্য প্রথম দিন ফ্রি। আর তাছাড়া যে কোনো কাস্টমারের জন্য আমরা আজকে ওপেনিং বলে চায়ের সঙ্গে কুকিজ ফ্রি দিচ্ছি। কই দে তো আমাদেরকে এক কাপ চা দে, দেখি কেমন চা বানাচ্ছে মিতালি। তারপর মিতালি চা বানিয়ে সবাইকে দিল। মিতালির চায়ের গন্ধে সবাই তো অবাক হয়ে গেল। মিতালি বানিয়েছিল এলাচওয়ালা দুধ চা, সেটা খেয়ে সবাই তো অবাক। আরে মিতালি, কি বানিয়েছিস? এ তো দুর্দান্ত খেতে, এরকম চা তো আমি কখনো খাইনি। আমার ইচ্ছে হচ্ছে আমি ফ্লাক্সে ভরে নিয়ে চলে যাই, বাড়ির সবাইকে খাওয়াবো। দারুণ হয়েছে, দারুণ, তোদের বিজনেস তো দারুণ সাকসেসফুল হবে। তবে তোরা না খেয়ে বলছিলি কেন? আমি মিতালির চা খেয়েছি, ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি। আর তাছাড়া মিতালির মাও খুব ভালো চা বানান, আর মিতালি অনেক প্রকারের চা বানাতে পারে, আই মিন ডিফারেন্ট টাইপস অফ টি, যেটা আমরা পরে পরে নিয়ে আসবো। এইভাবে তাদের চায়ের দোকান খুব পপুলার হয়ে উঠল এবং তারা দুই বন্ধু মিলে প্রত্যেক শহরে একটি করে চায়ের স্টল দিতে লাগলো। এইভাবে তারা দুই বন্ধু চায়ের জগতে খুব জনপ্রিয় হয়ে উঠল। পম্পা, তোর জন্য আমি জীবনে অনেক কিছু করতে পারলাম রে। এই যে কত বড় বাড়ি বানিয়েছি, আমার আজকে নিজস্ব গাড়ি আছে, টাকা পয়সা আছে, মাকে আর কোথাও কাজে যেতে হয় না, এই সব কিছু তোর জন্য হয়েছে। তাছাড়া বাবার দোকানটা কত বড় করে করতে পেরেছি, আমি চিরদিন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। এসব কিছুই হতো না বুঝলি, যদি না তুই ভালো চা বানাতে পারতিস। আমি তো তোকে একটা জাস্ট সাপোর্ট দিয়েছি। আমাদের দোকানের ইউএসপি তো তোর চা। ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে, যা তো এক কাপ চা বানিয়ে নিয়ে আয় আমার জন্য। দুই বন্ধু মিলে চা খেতে খেতে অনেক গল্প করব। দাঁড়া, এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। যেদিন থেকে আমরা চায়ের স্টল খুলেছি সেদিন থেকে আমরা দুজনে বসে চাই খেতে পারি না। তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি নিয়ে আসছি। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো। চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের ভিডিও সবার প্রথম তোমাদের কাছে চলে আসে। ধন্যবাদ।